শিক্ষার্থী বন্ধু সবাই কুশলে আছো? সবার প্রতি রইল শুভকামনা। আমি তোমাদের ইতিপূর্বে প্রথম অধ্যায়ের 3টি ক্লাস করিয়েছি এবং তার সাম এন্ড সাবস্টেন্সটা এই ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছি। দেখো, এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। পুরা এখানে যা লেখা আছে পুরা জিনিসটাই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন আমি এক জায়গা করে দেখানোর চেষ্টা করছি। বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এই মূলদ সংখ্যা দেখো আবার দুই ভাগে বিভক্ত, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো একটু বোর্ডের দিকে লক্ষ্য করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো 0, 1, 2, 3, 4, এদিকে হলো -1, -2, -3, -4। তো পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সবই পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এই পূর্ণ সংখ্যা, এরপরে দেখো পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখো ধনাত্মক সংখ্যা। তোমরা লক্ষ্য করো এই যে শূন্যের ডান দিকে এগুলি সবই ধনাত্মক। সেটা পূর্ণাংশ হতে পারে, খণ্ডাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কিন্তু সেটার অবস্থান হবে শূন্যের ডান দিকে। এরপরে দেখো শূন্য এমন একটা জায়গায় অবস্থান করছে যেটা ধনাত্মক না, যেটা ঋণাত্মক না। তার মানে শূন্যের অবস্থান হলো অঋণাত্মক। আমরা একটু যদি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে কেমন হয় দেখো। মনে করো আমি x টাকা বেতন পাই এবং প্রতি মাসে আমার y টাকা খরচ হয়, যেখানে x ইজ গ্রেটার দ্যান y। তাহলে দেখো আমার সঞ্চয়টা কোন দিকে হবে? হাতের ডান দিকে হবে, কারণ x টাকাটা হলো আমার আয়, y টাকাটা হলো আমার ব্যয়, অর্থাৎ আয়ের থেকে ব্যয় কম। তো সেটার অবস্থান হবে হাতের কোন দিকে? ডান দিকে, অর্থাৎ শূন্যের ডান দিকে। আবার দেখো যদি আমার এরকম হয় যে আমি x টাকা ইনকাম করলাম, আমার খরচ হচ্ছে y টাকা, কিন্তু y টাকাটা x টাকার থেকে বেশি, তাহলে আমার অবস্থান হবে শূন্যের বাম দিকে, অর্থাৎ আমি প্রতি মাসেই ঋণগ্রস্ত হতে থাকবো। অর্থাৎ আমি একটা ঋণী মানুষ, আমি সবসময় ধার কর্জ করে চলতে হচ্ছে। তাহলে এটা আমাদের কাম্য নয়, তাই না? আরেকটা অবস্থান হলো আমি প্রতি মাসে x টাকা আয় করছি এবং x টাকাই ব্যয় করতেছি, তাহলে আমার হাতে থাকতেছে কত? আমার হাতে 0 টাকা, অর্থাৎ আমি কারোর কাছে ধারাইও না, আমি ধারিও না। এই জিনিসটার অবস্থানটাই হলো 0। তারপরে দেখো ঋণাত্মক সংখ্যা। আমরা কিছুক্ষণ আগে বললাম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হলো ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সবগুলি মিলে হয়েছে পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যাটা কিন্তু অখণ্ড, বুঝতে পারছো? ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক সেটা অখণ্ড। আর একটা হলো শূন্য হলো অঋণাত্মক। এরপরে দেখো ঋণাত্মক সংখ্যা মানে হাতের বাম দিকে যত আছে, হাতের বাম দিকে আমি যত যাব মান তত কমতে থাকবে। তার মানে 0 এবং -1 এর ভিতরে 0 বড়, -1 ছোট। -1 এবং -2 এর মধ্যে -2 ছোট, -1 বড়। -3 এবং -2 এর মধ্যে তাহলে কি হবে? -3 এবং -2 এর মধ্যে -3 ছোট, -2 বড়। তাহলে আমরা এটা শিখলাম। এরপরে দেখো এই যে ধনাত্মক সংখ্যা, আবার আমরা ধনাত্মক সংখ্যাটাকে অর্থাৎ এই যে শূন্যের ডান দিকের অংশটাকে আমরা দেখো মৌলিক সংখ্যা 1 এবং যৌগিক সংখ্যায়। মৌলিক সংখ্যা 1 এমন একটি সংখ্যা যেটা সবার ভিতরে আছে। যেমন 3 গুণ 1 কত হলো? 3। 2 গুণ 1 কত হলো? 2। 5 গুণ 1 কত হলো? 5। অর্থাৎ মানে একটা সবার মধ্যে আছে। এরপরে দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা মৌলিক সংখ্যার ডেফিনেশন শিখে আসছি এরকম, যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। আমি মৌলিক সংখ্যাটাকে আরেকটু ব্যাপকভাবে ভালোভাবে বোঝানোর জন্য তোমাদেরকে যদি এরকমভাবে বলি যে মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো দুইটি। একটা হলো 1, যেমন ধরো 2, এর গুণনীয়ক কত আছে দেখো 1 আর হলো 2, এছাড়া আর কোনো গুণনীয়ক নাই। আবার দেখো আমরা এখানে যদি 7 ধরি, তাহলে 7 এর গুণনীয়ক কত, এই দেখো 1 এবং 7, আর কোনো গুণনীয়ক নাই, অতএব 2 এবং 7 উভয়ই মৌলিক সংখ্যা। আবার দেখো লক্ষ্য করো, পৃথিবীতে একটি মাত্র মৌলিক সংখ্যা আছে যা জোড়, অর্থাৎ জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে একটা, সেটা হলো কত 2। 2 ব্যতীত আর কোনো জোড় সংখ্যা নেই, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। ক্লিয়ার? আর যত মৌলিক সংখ্যা আছে সবই হলো বিজোড়। যেমন দেখো আমরা বলতে পারি 2, 3, 5, 7, 9 না, কিন্তু 9 দেখো 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য। তাহলে 9 এর গুণনীয়ক কত 1, এই দেখো এখানে 9 এর গুণনীয়ক কত হয় দেখো 1, 3 এবং 9, তাহলে কয়টা গুণনীয়ক হচ্ছে 3টা। কিন্তু আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি, একটা হলো 1 আর একটা হলো সে নিজে। আচ্ছা, এরপরে দেখো আমরা আসি যৌগিক সংখ্যার মধ্যে আসি। যৌগিক সংখ্যা কি? আমরা যেমন বিজ্ঞানে পড়ে আসছি কি, যৌগিক পদার্থ পড়েছি না? যৌগিক পদার্থ আর যৌগিক সংখ্যার ভিতরে দেখো একটু পার্থক্য, একটা হলো সংখ্যা আর একটা হলো পদার্থ। তাহলে একাধিক মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ধরো 15, আমরা যদি 15কে ভাগি 3 দিয়ে, এই দেখো 5, তাহলে 3 একটি মৌলিক পদার্থ, 5 একটি মৌলিক পদার্থ। 3 গুণ 5 ইজ ইকুয়াল টু 15, তাহলে 15 একটি যৌগিক পদার্থ। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা আরো ধরতে পারি, যেমন ধরো 12, আমরা 12কে দেখো 2, 6, 2, 3, তাহলে 12 কি কি মৌলিক পদার্থ নিয়ে গঠিত? 2 একটা মৌলিক পদার্থ এবং 2 এখানে 2টা আছে, আবার দেখো 3 একটি মৌলিক পদার্থ। তাহলে 12 হলো 2 গুণ 2 গুণ 3, তার মানে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। এরপরে দেখো আমরা মৌলিক পদার্থ গেল, এরপরে দেখো ভগ্নাংশ। ভগ্নাংশটাকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার দেখো 2 প্রকারে বিভক্ত, একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আসো প্রকৃত ভগ্নাংশ নিয়ে আমরা দুটো কথা বলি। প্রকৃত ভগ্নাংশ দেখো p/q আকারের হতে হবে, এত আকারের হতে হবে, এত আকারে, যেখানে q is not equal to 0 এবং q is not equal to 1। তার মানে p/q এটা হলো পূর্ণ সংখ্যা, q পূর্ণ সংখ্যা, q পূর্ণ সংখ্যা, কিন্তু q এর মান 0 হবে না, q এর মান 1 হবে না। কেন হবে না? দেখো আমরা যদি 3/0 দিই, তাহলে এটা হলো অসংজ্ঞায়িত। আমরা যদি এটাকে ক্যালকুলেটরে চাপ দিই, তাহলে আসবে কত? ম্যাথ এরর। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস হলো 1 কেন হবে না? যেমন তুমি মনে করো আমরা যদি এখানে এরকম ভাবে লিখি 5/1, তাহলে কত হলো? 5। তাহলে এই 5টা কি? একটা 5টা তো আর ভগ্নাংশ হলো না, তাই না? 5টা হলো একটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এটা ভগ্নাংশ হলো না। আমরা জানি ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটা লব আর একটা হর। আচ্ছা, লবটা হলো উপরেরটা আর হরটা হলো নিচেরটা, অর্থাৎ p লব q হর। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক বলতেন লব মানে ল অংশ আর হর মানে ভাজক বা ভাগ করে যে, ঠিক আছে? স্যারের কথাটা মনে পড়লো, অনেক আগের কথা, কিন্তু আমার মেমোরিতে আছে এখন। আচ্ছা দেখো, এইটা হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের আরেকটু ব্যাখ্যা করি যে p লেস দেন q। যেমন মনে করো 5/7, এই দেখো q, এটা হলো q,
এটা কিউ দিয়ে প্রকাশ করতেছি আর এটা হলো পি। তাহলে দেখো তো পি লেস দেন কিউ, তার মানে কিউ গ্রেটার দেন পি। হয় এটাও লিখতে পারি একই কথা, এটাও লিখতে পারি একই কথা। তাহলে প্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। এরপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এইখানে দেখো পি বাই কিউ আকারের তো অবশ্যই হবে, যেখানে যেখানে দেখো পি গ্রেটার দেন কিউ, আর শর্ত আগে যেটা ছিল সেটাই, কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1। ক্লিয়ার? যেমন আমরা একটা উদাহরণ দেখাই, যেমন ধরো 9/4। তাহলে এখানে দেখো 9টা হলো লব আর হর হলো 4। দেখো 9 বড় 4 ছোট, তার মানে 9 মানে হলো পি, পি বড়, এই দেখো পি গ্রেটার দেন কিউ। আচ্ছা, আরো একটা জিনিস শেখো, আসলে এই অপ্রকৃত ভগ্নাংশ মানেই হলো মিশ্র ভগ্নাংশ। সেটা কেমন সেটার দিকে একটু খেয়াল করো। যেমন ধরো আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি 9/4, এটাকে যদি আমি এরকম ভাগ করি, দেখো তো 9 2, 9 দুগুণী 8, হাতে থাকলো 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? অতএব 9/4 ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/4। এই দুইটা দেখো পূর্ণাংশ, আর 1/4 এটা একটা ভগ্নাংশ। এই 1/4 এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখা যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা দুইটা জিনিসের মাধ্যমে লিখতে পারি, একটা হলো পূর্ণাংশ আর একটা হলো প্রকৃত ভগ্নাংশ। এই দুটো মিলে একত্র হয়েছে মিশ্র ভগ্নাংশ। এই যে এটা হলো মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ 2 পূর্ণ 1/4 এটা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? আমরা ভগ্নাংশ শিখলাম, সাধারণ ভগ্নাংশ সম্বন্ধে আমরা মোটামুটি শিখে আসছি, আর এখন তোমাদেরকে একটু ফিনিশিং দিচ্ছি। এরপরে দেখো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটাকে আমরা দেখো দুই ভাগে ভাগ করে থাকি, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ যেমন ধরো আমি যদি এরকম লিখি 5.246, দেখো দশমিকের ডান দিকে যে অঙ্ক আছে সেটা আমরা গণনা করতে পারি 5.246। তাহলে কয়টা অঙ্ক আছে? এরপরে কিন্তু আর কোনো অঙ্ক নাই। তাহলে এইটা দেখো সীমার মধ্যে আছে, এই যে দশমিক বিন্দুর পরে এই অঙ্কটা দেখো সীমার মধ্যে আছে, যার জন্য এটাকে আমরা কি বলছি? সসীম দশমিক ভগ্নাংশ। আমরা এরকম ভুরি ভুরি উদাহরণ দিতে পারি, যেমন ধরো 0.57, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ, তাই না? আচ্ছা, এরপরে দেখো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই জায়গাটা একটু বুঝার আছে, সবাই মনোযোগ দিও এখানে, তাহলে ভালো হবে। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ যেমন আমরা উদাহরণ হিসাবে লিখি, এই দেখো 0.555 এরকম হতে 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 যাচ্ছে। আবার দেখো 0.5656 এরকম হতে 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 যাচ্ছে। আবার দেখো আমরা আরেকটা লিখি, দেখো মনে করো 3.125, তারপরে দেখো 768 768 768 এরকম হতে হতে যাচ্ছে। তাহলে তুমি দেখো এই জায়গাটা খেয়াল করলে এরা কিন্তু অসীম, এই দশমিকের পরে এরা অসীম, কিন্তু একটা নিয়ম মেনে চলছে। সেই নিয়মটা কি? এই দেখো প্রথমটার দিকে খেয়াল করো, 0.5555, অর্থাৎ তুমি এখন থেকে শুরু করে মৃত্যুর আগ দিন পর্যন্ত ভাগ করতে থাকো, তাহলে 55555 হতে থাকবে। এরকম যদি কখনো হয়, মানে একই অঙ্ক বারবার আসে, সেটাকে আমরা প্রকাশ করার জন্য একটা এখানে লিখি, দেখো 0, আমি এইটা এখানে লিখতেছি 0.5 উপরে একটা বিন্দু, এটাকে বলা হয় পৌনপুনিক। এটাকে কি বলে? পৌনপুনিক। আচ্ছা, আবার তুমি খেয়াল করো দ্বিতীয়টার ক্ষেত্রে, খেয়াল করো এইটা, এই জায়গাটা দেখো আসছে 0.5656, 5 শুরু 6 শেষ, আবার 5 6, আবার 5 আবার 6, এরকম ভাবে চলতেই থাকবে। এই জাতীয় ভগ্নাংশটাও দেখো আমরা লিখি কিভাবে, এই দেখো
5 থেকে শুরু, 5-এর উপরে 6 শেষ, এই দেখো 6-এর উপরে পৌনঃপুনিক। ঠিক আছে? আচ্ছা, এই দুটো গেল। এরপরে দেখো আমরা তৃতীয় দশমিক, এই দেখো এখানে 3.125 7 6 8 7 6 8 7 6 8 7 6 8 আজীবন চলবে। তাহলে এইখানে দেখো পুনরাবৃত্তিটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? 7 শুরু 8-এ শেষ। তাহলে 7 শুরু 8-এ শেষ। এটাকে আমরা লিখতে পারবো দেখো এরকম 3.125 7 6 8। তাহলে এখানে শুরু কত থেকে, পুনরাবৃত্ত হচ্ছে কত থেকে? দেখো এই 7 থেকে শুরু, তাহলে 7-এর উপরে আমি কলম ধরলাম, মানে পৌনঃপুনিক দিলাম। তারপরে দেখো 8-এর উপরে পৌনঃপুনিক দিলাম। তাহলে এইখানে দেখো 7 পৌনঃপুনিক 6 8। আচ্ছা, এই অংশটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। সেই 2 ভাগটা কি? এই দেখো এই একটা অংশ, এই যে একটা অংশ, এই অংশটা হলো আবৃত, দেখো চাদর দিয়ে ঢাকার মতো। আর এই অংশটা দেখো অনাবৃত। তাহলে এই জায়গাটা আমরা 2টা জিনিস পাচ্ছি, একটা হলো আবৃতাংশ আর একটা হলো অনাবৃত্তাংশ। এইটার উপর ভিত্তি করে এই দশমিক ভগ্নাংশকে আমরা 2 ভাবে লিখতে পারি। একটা হলো বিশুদ্ধ দশমিক ভগ্নাংশ, দেখো আমি এখানে লিখি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। আচ্ছা, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ আমি অত লিখলাম না, পৌনঃপুনিক দিলাম, তাতেই তোমরা বুঝতে পারবে বিশুদ্ধ পৌনঃপুনিক বলে আমি এখানে লিখলাম দেখো 0.5, এটা বিশুদ্ধ পৌনঃপুনিক। আবার দেখো এর পরে যেটা আসছে 0.56, এটারও দেখো বিশুদ্ধ পৌনঃপুনিক। ক্লিয়ার? এই দুটো হলো বিশুদ্ধ পৌনঃপুনিক সংখ্যা। আরেকটা আছে দেখো এইখানে দেখো মিশ্র পৌনঃপুনিক সংখ্যা। আমি একটু এই পাশের থেকে লিখি, তাহলে আমার সুবিধা হবে। এই দেখো মিশ্র পৌনঃপুনিক সংখ্যা, সেটা কি 3.125 7 6 8। এই দেখো 7-এর উপরে আছে, 8-এর উপরে আছে। এই মিশ্র পৌনঃপুনিক মিশ্র কেন? মানে 2টা জিনিস আছে, একটা হলো আবৃত অংশ আর একটা হলো অনাবৃত অংশ। এই দেখো এইটুকু হলো আবৃতাংশ, এই যে এখান থেকে এইটুকু, আর এইটুকু হলো অনাবৃত। এই জন্য এটার নাম হয়েছে মিশ্র পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এরপরে দেখো আমাদের আর একটা অংশ থাকলো, সেটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা কি করতে পারি? অমূলদ সংখ্যাকে আমরা বলতে পারি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত্ত, সাধারণত যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অসীম অনাবৃত্ত, মানে কখনোই মিলবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন √11, এটা যদি আমরা লিখি তাহলে কত আসে সেটার দিকে খেয়াল করো। এই দেখো √11 সমান হলো কত? 3.16624 এরকম হতে যাবে। এখানে দেখো এরকম পুনরাবৃত্তি হওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য এটাকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এই হলো আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মোটামুটি একটা ধারণা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। হয়তো এখান থেকে প্রশ্ন কম হয়, কিন্তু প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়, সিকিউ প্রশ্নেরও হয়। যেমন এর মাঝে 2টি মূলদ সংখ্যা বা 2টি অমূলদ সংখ্যা ইত্যাদি, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলিতে ব্যাখ্যা করব। তবে এটা একটা খুব বেসিক একটা জায়গা, যাদের এইখান থেকেই বেসিকটা তৈরি হয়। তুমি যদি এখানে দুর্বলতা থাকে তাহলে দেখবা তোমার অনেক দুর্বলতা থেকে যাবে। আরও একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি,
গণিত জটিল এবং সহজ দুটোই আছে। জটিল কখন? যখন তুমি বুঝবে না, যখন তুমি না বুঝে প্র্যাকটিস করবে তখন দেখবা গণিতটা তুমি ভুলে যেতে থাকবে। আর সহজ হবে কখন? যখন তোমার ইচ্ছা শক্তি প্রবল থাকবে, অর্থাৎ আই উইল ডু ইট, নট আই শ্যাল ডু ইট। আর কি থাকবে? তুমি ভালো মতো বুঝে নেবে, মানে বুঝার ক্ষেত্রে তুমি কোনো কার্পণ্য করবে না। তোমার টিচারের কাছে অথবা আমাদের কাছে তোমরা বিভিন্ন প্রশ্ন মাধ্যমে জেনে নিতে পারো। আর একটা জিনিস কি থাকবে? শুধু বুঝলেই হবে না, শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে না, অনুশীলন করতে হবে, পুনঃ পুনঃ অনুশীলন করতে হবে। তাহলে দেখবা গণিত জটিল হওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে আছি, প্রথম প্রশ্নমালা থেকে শুরু করেছি, একেবারে শেষ পর্যন্ত থাকবো। তোমাদের প্রতিটা চ্যাপ্টারের বেসিক ধারণাগুলি দিব, তার সিকিউ কেমন হয় সেটা দিব, এমসিকিউ প্রশ্ন কেমন হয় সেটা দিব, এবং এরপরে আমি চলে যাব হলো টেস্ট পেপারে। টেস্ট পেপারে কিভাবে সিকিউ প্রশ্নগুলি আসছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন বোর্ডে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদের সাথে আছি, অতএব ভয়ের কোনো কারণ নেই। আমার চ্যানেলটার নামটাও তোমাদের দেখিয়েছি, দি ম্যাথ মেন্টর ব্র্যাকেটের সুশীল চাকি। সবার প্রতি রইল শুভ কামনা, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া বা আশীর্বাদ করি। থ্যাংক ইউ, বাই।